টু জিরো, জিরোর কাছাকাছি আসে, এবং এটা হলো যদি খুবই স্মল জিরোর কাছাকাছি আসতে বলতে 0.01 এর থেকে যদি কম হয়, তখন এটাকে আমরা বলতেছি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমরা ডেরিভেট করে পয়সন ডিস্ট্রিবিউশনে মুভ করতে পারি। তো কয়েকটা এক্সাম্পল আগে আমরা দেখি। এক্সাম্পল বেশ কিছু এক্সাম্পল বই আছে, তার মধ্যে এখানে দেখো একটা, যে নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট ইন এ সিটি ইন সাম ইউনিট অফ টাইম। ধরো একটা শহরে বা একটা রোডে একটা নাম্বার রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা একটা নির্দিষ্ট সময় কিন্তু যদি আমরা বলি, তাহলে কিন্তু এখানে প্রবাবিলিটিটা যে আসবে, এই প্রবাবিলিটি অফ সাকসেস যেটা, তার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। যে আমরা একটা নির্দিষ্ট প্লেসের কথা যদি উল্লেখ করে দেই, যে একটা প্লেসে এবং একটা সার্টেন টাইম, যেমন আমরা যদি বলি দিনের 10টায় জাস্ট হলো 10টার সময়, এবং একটা নির্দিষ্ট স্থানে যদি আমার রোড অ্যাক্সিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে হবে, এই অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি কত, তাহলে আমাদের এখানে কি নাম্বার অফ সাকসেসটা আসতেছে, সাকসেসটা কিন্তু খুবই কম, মানে একেবারে জিরো হতে পারে, জিরো হওয়ার সম্ভাবনাই বেশি। তারপর এখানে বলা হচ্ছে এই যে নাম্বার অফ প্রিন্টিং, আরো কিছু এক্সাম্পল আছে, প্রিন্টিং মিস্টেক ইন স্পেস অফ এ বুক, একটা বই যদি আমরা প্রিন্ট করি তাহলে প্রত্যেকটা পেজে যে প্রিন্টিং মিস্টেক হবে, এটা একটা। তারপর নাম্বার অফ সুইসাইডস রিপোর্টেড ইন এ পার্টিকুলার সিটি ইন এ ফিক্সড টাইম, একটা নির্দিষ্ট টাইমে। তারপরে আমরা যদি তোমাদের ফিশ রিলেটেড ইয়াতে আসি, এই যে নাম্বার অফ ব্যাকটেরিয়াল কলোনিজ ইন এ গিভেন কালচার পার ইউনিট এরিয়া অফ এ মাইক্রোস্কোপ স্ল্যাব, অর্থাৎ তোমরা যদি ওই ব্যাকটেরিয়া কালচার করতে দেওয়া হয় একটা নির্দিষ্ট এরিয়াতে বা একটা নির্দিষ্ট ইয়াতে, তাহলে এখানে কতটা ব্যাকটেরিয়া গ্রো করবে বা তার প্রবাবিলিটিটা কত। তারপর হলো আমরা যদি ফিশের ক্ষেত্রে যদি আমরা ওই যে ডেথ বা মর্টালিটি রেটের কথা চিন্তা করি, যে একটা পুকুরের নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পুকুরে এটার মৃত্যু মর্টালিটি রেটটা কত, ফিশের মর্টালিটি রেটটা কত। বা আবার এখানে আমরা যেমন একটা এক্সাম্পল এখানে দিচ্ছি যে নাম্বার অফ ডেথ অফ ক্যাটেল ইন এ সার্টেন এরিয়া বাই সার্টেন ডিজিজ। তো ঠিক তেমনি ফিশের ক্ষেত্রে যদি আমরা এটা বলতে পারি, আমাদের যদি এই ধরনের ডাটা থাকে যে একটা সার্টেন ডিজিজে একটা সার্টেন পুকুরে একটা সার্টেন টাইমে আর কি এটা নাম্বার অফ ডেথ বা মর্টালিটি ডেটটা কতটুকু, এইটা যদি বের করতে চাই, অর্থাৎ এই যে এক্সাম্পল গুলোর কথা বললাম আমি, এখানে যদি আমরা প্রবাবিলিটি অফ সাকসেসের কথা বলি, তাহলে প্রবাবিলিটি অফ সাকসেসটা কিন্তু এখানে অলমোস্ট টেন্স টু জিরো, অর্থাৎ জিরোর কাছাকাছি, কারণ আমরা এখানে ফিক্সড করে দিচ্ছি একটা সার্টেন এরিয়া এবং একই সঙ্গে একটা সার্টেন টাইম। তো এই ধরনের যদি আমাদের ডাটা থাকে বা আমাদের যদি আমরা যদি আমাদের এক্সপেরিমেন্টাল ডাটা বা আমাদের যদি আমরা প্রবলেম আইডেন্টিফাই করব, যেটা নিয়ে কাজ করব, আমাদের যদি এই ধরনের ডাটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করব। তো এটা গেল এক্সাম্পল। তো এখন আবার আমরা ডেফিনেশনে আসি। তো ডেফিনেশনে দেখো এখানে বলা আছে ইফ দ্য প্রবাবিলিটি অফ এ ফাংশন অফ এ ডিসক্রিট নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবল এক্স, আমরা আগে যেটা বলছি এটাও কিন্তু বাইনোমিয়াল একটা ছিল আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, যদি এক্স এর ক্ষেত্রে আমরা ডেফিনিশনটা বলছিলাম, এই ক্ষেত্রেও আমাদের হলো এটা এক্স যদি আমাদের ডিসক্রিট নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবল হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে তার এক্স এর প্রবাবিলিটি অফ এক্সটা আমরা এই ফাংশনের মাধ্যমে বের করতে পারি, যেটাকে বলতেছি আমরা পয়সন ডিস্ট্রিবিউশন, যেখানে এই যে লিমিট এখানে হলো n টেন্ডস টু ইনফিনিটি, প্রবাবিলিটি অফ সাকসেস p টেন্ডস টু 0, ncx মানে যেটা nc এর আগেই ছিল, আমরা হলো ওই প্রবাবিলিটি অফ x প্রবাবিলিটি অফ q এর x, এইটা অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যেটা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন টেন্ডস টু m টু দি পাওয়ার মাইনাস m m x x ফ্যাক্টোরিয়াল, যেখানে x এর মান হলো 0 টু 1 টু n এর মান 0 টু 1 টু ইনফিনিটি এবং m এর মানটা হলো গ্রেটার দেন 0। অর্থাৎ এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যদি আমরা এই যে n টেন্ডস টু ইনফিনিটি এন্ড p টেন্ডস টু 0 যদি করি, ডেরিভেট করি, এখান থেকে আমাদের এই ফাংশনটা আসবে। এটা ডেরিভেশনটা বইয়ে দেওয়া আছে, এটা ডিটেইলস তোমাদের আমি এখানে অনলাইনে পড়া করা সম্ভব না, আর ওটা দেখানোর নাই আর কি। আমরা জাস্ট এক্সাম্পল এবং কোন ক্ষেত্রে এটা ব্যবহার করি সেটা বোঝার চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তখন এই ক্ষেত্রে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ নোন অ্যাজ এ পয়সন ডিস্ট্রিবিউশন, এবং এখানে ই এর ভ্যালুটা হলো 2.71829 আর এম হলো অনলি ওয়ান প্যারামিটার অফ দ্য ডিস্ট্রিবিউশন।
আগে আমরা যেমন এনপি কে তিনটা, এনপি দুইটা প্যারামিটার ছিল, এখানে এম হলো অনলি ওয়ান প্যারামিটার। স্যার, হ্যাঁ বলো। স্যার ডেরিভেশনটা কি বই থেকে পড়ে নিতে হবে? না, এটা যদি কেউ ইন্টারেস্টেড হও দেখতে পারো আর কি। স্যার এক্সামে আসার মতো? না, জি স্যার। কেউ যদি মানে ইন্টারেস্টেড হও যে এটা আসলে কিভাবে আসলো, অনেকে ইন্টারেস্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে দেখতে পারো আর কি। স্যার শোনা স্যার যাচ্ছে? অনেক ডেফিনিশন গুলো তো স্যার বইয়ের মধ্যে আর এটা স্লাইডের মধ্যে একটু অন্যরকম হয়। স্যার বইয়েরটা পড়লেও কি হবে স্যার ডেফিনিশন টাইপগুলি? হ্যাঁ, বই থেকে তো একটু দেখতে হবে, কারণ স্লাইডে তো আর সব দেওয়া সম্ভব হয় না, তাই না? স্লাইডে তো যখন, তারপরে আমি ট্রাই করছি আর কি মোটামুটি জি বই স্যার। থেকে বিভিন্ন ইয়ে থেকে নেওয়ার। তারপরে তোমরা যখন আসলে এক্সামের সময় তো অবশ্যই তো তার আগে আগে ইউনিভার্সিটিতে তো আসতেই হবে আর কি। এখন জানি না কবে হবে, তখন তো বই যখন পড়বা আর কি, জি বইয়ের সঙ্গে স্যার। একটু মিলাই পড়বা আর কি। তো এই হলো এক্সাম্পল। তারপর আমরা এর প্রপার্টিজ, তো এখানে বলা হচ্ছে যে দেখো পয়েশন ডিস্ট্রিবিউশন, এটা হলো একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে একটাই মাত্র প্যারামিটার যেটা হলো এম, এবং মিন ভেরিয়েন্স এখানে ইকুয়াল হবে এবং সেটা হলো এম। এবং পয়েশন ডিস্ট্রিবিউশন ইজ স্কিউড এন্ড মেজার্স অফ স্কিউনেসটা আমরা এভাবে বের করে থাকি। তোমরা যেটা ডিসকাশনে মনে পড়েছো যে এখানে স্কিউনেসটা এভাবে বের করা হয়। আর এখানে হলো বিটা 2 যেটা লেপ্টোকাটিক, এটা ডিস্ট্রিবিউশনটা লেপ্টোকাটিক। আর পয়েশন ডিস্ট্রিবিউশন, এই যে আগে যেটা বলে আসলাম যে এই যে লিমিটিং ফর্ম অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন when the number of independent trials is very large and the probability of success is very small। অর্থাৎ ওয়ান কাইন্ড অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যখন আমাদের ট্রায়ালটা হলো লার্জ হয়ে যাচ্ছে এবং প্রবাবিলিটি অফ সাকসেসটা ভেরি স্মল। আমরা যে এক্সাম্পল গুলোর কথা বললাম, যে যেমন আমরা যদি একটা সার্টেন পুকুরে একটা সার্টেন টাইমে একটা সার্টেন ফিশের যদি একটা ডিজিজের কারণে আমরা যদি মর্টালিটি রেটটা বের করতে চাই, এখানে কিন্তু আমার ট্রায়ালটাও কিন্তু লার্জ, আমি ট্রায়াল সংখ্যাটাও জানি না, তারপর প্রবাবিলিটি অফ সাকসেসটাও কিন্তু ভেরি স্মল। তো একটা এক্সাম্পল এখানে আছে, আমরা যদি দেখতে চাই যে প্রবাবিলিটিটা কিভাবে বের করা হয়। তো প্রবাবিলিটিতে দেখো এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট মোস্ট 4 ডিফেক্টিভ ফিউজেস উইল বি ফাউন্ড ইন এ বক্স অফ 200 fuses if experience shows that 1% of such fuses are defective। ফিউজ বলতে এখানে আসলে এটা একটা ইলেকট্রিক এক্সাম্পল ব্যবহার করা হয়েছে, ওই যে ইলেকট্রিক তারে অনেক সময় ফিউজ ব্যবহার করা হয়, যে একটা বক্সে আমার 200 ফিউজেস আছে, এখান থেকে যে আমরা 4টা ডিফেক্টিভ ফিউজ পাবো, তার প্রবাবিলিটিটা কত। আর এখানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স শো করতেছে যে শো দ্যাট 1% অফ সাচ ফিউজেস আর ডিফেক্টিভ, যে যতগুলা ফিউজেই রাখি না কেন তার 1% আমার ডিফেক্টিভ হতে পারে। একটা বক্সে লেখা আছে এরকম যে এখানে 200 ফিউজ আছে, আর এক্সাম্পল এখানে বলা আছে যে আমরা যত ফিউজই থাক না কেন তার 1% হয়তো ডিফেক্টিভ থাকতে পারে, কিন্তু সেখান থেকে আমরা বের করতে চাচ্ছি যে আমরা 200 ফিউজ আছে, এখান থেকে আমরা 4টা ফিউজ ডিফেক্টিভ পাবো, তার প্রবাবিলিটি কত। তাহলে এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করতে চাই, যে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ ফিউজেস, ফার্স্ট হলো 1/p, p এর মানটা এখানে বের করতে হবে, যে 1% বলতেছি যে 1% প্রবাবিলিটি আছে প্রিভিয়াস, তাহলে 1/100 0.01। তাহলে মিনটা বের করে নিতে হবে, মিন অফ ডিফেক্টিভ ফিউজেস এন এমটা বেসিক্যালি হলো আমাদের n ইনটু p। n হলো এখানে আমার নাম্বার অফ ট্রায়ালটা যেহেতু দেওয়া আছে আমাদের, এটা হলো 200 ইনটু p, প্রবাবিলিটি হলো 0.01, তাহলে ওখানে নাম্বার মিন ডিফেক্টিভ এভারেজ ডিফেক্টিভ ফিউজ হলো 2। তাহলে ডিস্ট্রিবিউশনটা যদি আমরা এটা ব্যবহার করি, তাহলে অ্যাট মোস্ট অর্থাৎ ম্যাক্সিমাম 4টা যদি ডিফেক্টিভ ফিউজ পেতে চাই আমরা, তাহলে এখানে প্রবাবিলিটি অ্যাট মোস্ট বলা হচ্ছে সর্বোচ্চ 4টা আমরা একটাও পেতে পারি, 0 পেতে পারি, একটাও পেতে পারি, 2টা পেতে পারি, 3টা প্লাস 4টা ম্যাক্সিমাম আর কি। তো অর্থাৎ 4টা বন্ধ সবগুলো যোগ করতে হবে। তাহলে ফার্স্ট হলো আমরা 0 এর ক্ষেত্রে বের করলাম, তারপর হলো 1 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে, এবং টোটাল করলে এটার প্রবাবিলিটি আসবে 0.9473। এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি, যে কিভাবে এটা কাজ করে যদি আমরা হাতে ক্যালকুলেশন করি, আর যদি কম্পিউটারে করা হয় সেক্ষেত্রে তো ভিন্ন কথা। এটা বোঝা গেছে? জি স্যার।
এখানে জাস্ট বোঝানো হচ্ছে যে একটা বক্সে আমার ধরো 200 ফিউজেস আছে এবং বক্সে আমাদের ইয়ে দেওয়া আছে, কিছু ইন্ডিকেশন দেওয়া আছে। ইন্ডিকেশনটা হলো যে বলা আছে যে এখানে যে ইয়েগুলো আছে এদের ক্রাইটেরিয়া হলো যে যে এখানে যা আছে তার 1% আমার ডিফেক্টিভ থাকতে পারে। তো এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি যে সর্বোচ্চ 4টা আমি ডিফেক্টিভ পাবো তার প্রবাবিলিটিটা বের করতে। এখন আমি 4টাও পেতে পারি, 3টাও পেতে পারি, 1টাও পেতে পারি, 2টাও পেতে পারি, আবার 0ও পেতে পারি। তাহলে সর্বোচ্চ 4টা যেহেতু বলতেছি, তাহলে 4টা পর্যন্ত আমার 0-র জন্য ক্ষেত্রে কি হবে, তারপরে 1 এর ক্ষেত্রে কি হবে, 2 এর ক্ষেত্রে কি হবে, 3 এর ক্ষেত্রে কি হবে, 4 এর ক্ষেত্রে কি হবে, 4টা বের করে না 5টা বের করে তারপর যোগ করতে হবে, তাহলে আমাদের এখানে টোটাল প্রবাবিলিটিটা বের হবে। এরপরে যেটা আরেকটা আছে হলো জাস্ট ডেফিনিশনটা, সেটা হলো নরমাল ডিস্ট্রিবিউশন। এইটা আসলে সবচেয়ে বেশি আমাদের ইউজ হয়। এখানে বলা হচ্ছে যে নরমাল ডিস্ট্রিবিউশন ইজ আইডিয়াল। এটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইউজফুল ডিস্ট্রিবিউশন ইন স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ এখানে যখন আমাদের ভেরিয়েবলটা যদি আমাদের কন্টিনিউয়াস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা নরমাল ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করি। এখানে বলা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল ইজ সেড টু হ্যাভ এ নরমাল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার মিউ, যেটাকে বলা হচ্ছে মিন, and sigma standard deviation if its density function is যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন তখন এটাকে প্রবাবিলিটি ফাংশনটাকে এখানে ডেনসিটি ফাংশন আকারে লেখা হচ্ছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এই আকারে লেখা হচ্ছে আর কি। তো এটার আসলে বেসিক্যালি ইউজটা কোথায়, আমরা বিভিন্ন সময় নিউজ ব্যবহার করে থাকি যে আমাদের যে ডাটা আছে ডাটার আমরা ডিস্ট্রিবিউশনটা চেক করে থাকি যে ডাটাটা আমাদের কোন ধরনের ডিস্ট্রিবিউশন ফলো করে। তো তোমাদের রিগ্রেশন আমাদের যে পড়ানো হয়েছে না, তো রিগ্রেশনে তোমরা দেখবা যে ওখানে আমাদের একটা এরর অ্যাজাম্পশন আছে আর কি, ঠিক আছে, y ইকুয়াল টু a প্লাস bx প্লাস হলো ই মনে হয় আছে, যদি খেয়াল করো তোমরা y ইকুয়াল টু a প্লাস bx প্লাস ই, ইটাকে বলা হচ্ছিল ওখানে এরর, র্যান্ডম এরর। এই যে র্যান্ডম এররটা, এই এররটা আমার ডিস্ট্রিবিউশন মানে নরমাল ডিস্ট্রিবিউশনটাকে ফলো করে কিনা, অর্থাৎ যে ডাটাটা আমরা ব্যবহার করতেছি এই যে অ্যানালাইসিসের ক্ষেত্রে যে ওয়াই এবং এক্স যে নরমাল ডিস্ট্রিবিউশন ব্যবহার করলাম আর কি, যে ডাটা ডিস্ট্রিবিউশন যে আমরা এনে রিগ্রেশন অ্যানালাইসিস যেটা ব্যবহার করলাম, যে ডাটাটা আমাদের ডাটার যে প্যাটার্নটা আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনটা ফলো করতেছে কিনা, অর্থাৎ আমাদের যে র্যান্ডম ভেরিয়েবল এক্স বা ভেরিয়েবলটা এইটা নরমাল ডিস্ট্রিবিউশনটাকে ফলো করতেছে কিনা এইটা চেক করতে হয়। কারণ হলো এটা আমাদের রিগ্রেশন বা আমরা যে ওই অ্যানালাইসিস করে থাকি, এই অ্যানালাইসিসের কিছু অ্যাজাম্পশন আছে, তার অন্যতম একটা অ্যাজাম্পশন হলো যে ডাটাটাকে আমার ওই নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করতে হবে। তো এখানে কতগুলা প্রপার্টিজ আছে এটাতে, সেটা হলো প্রপার্টিজ গুলো একটু জাস্ট বলি তাহলে ক্লিয়ার হবে। যে প্রপার্টিজ অফ নরমাল ডিস্ট্রিবিউশন কেন বলতেছি, যে আমরা এর আগে সিমেট্রিক কার্ভের কথা পড়ে আসছিলাম তাই না। সিমেট্রিক কার্ভ ছিল কি রকম, যে সিমেট্রিক কার্ভ ছিল একটা বেল শেপড কার্ভ, যেটা হলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাঝখানে আর লোয়েস্ট হাইয়েস্ট দুই পাশে যে ফ্রিকোয়েন্সি গুলো হলো গ্রাজুয়ালি ডিক্রিজ করছিল তাই না, অর্থাৎ একটা সিমেট্রিক কার্ভ। তো এখানে বলা হচ্ছে যে নরমাল ডিস্ট্রিবিউশন এটা একটা হলো সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমাদের যে ডাটাটা এটা যে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে এটার প্যাটার্নটা হবে একটা সিমেট্রিক কার্ভ। যে আমরা যে র্যান্ডম ভেরিয়েবল এক্স এর কথা বলতেছি এটা যদি আমার নরমাল ডিস্ট্রিবিউশনটাকে ফলো করে, আমাদের নরমালিটি অ্যাজাম্পশনকে ফলো করে, তাহলে এই ডাটার যে প্যাটার্নটা হবে একটা সিমেট্রিক কার্ভের মতো। এবং এটা দুইটা প্যারামিটার থাকবে, একটা হলো মিউ আর একটা হলো সিগমা। তারপর হলো it has maximum probability occurring at the point x is equal to mu, অর্থাৎ মিন যেখানে হবে। আর এখানে যদি আমরা এই যে ডাটাটা হবে এই যে নরমাল ডিস্ট্রিবিউশন, আমরা ডাটাটা তখনই ফলো করবে যখন এখানে মিন মিডিয়ান মুড সমান হবে। তারপর তোমরা স্কিউনেস কার্ডোসিসের ক্ষেত্রে পড়ছো যে স্কিউনেস হলো, আমরা স্কিউনেস কখন বলি, যে যখন আমার বিটা ইকুয়াল টু সামথিং, অর্থাৎ যদি সিমেট্রিক না হয় তখন কার্ভটাকে বলা হচ্ছে আমাদের স্কিউড কার্ভ। স্কিউড কার্ভ হলে আমার বিটা ইকুয়াল টু সামথিং, আর যখন আমার স্কিউনেস ইকুয়াল টু 0 অর্থাৎ বিটা 1 ইকুয়াল টু 0, তার মানে হলো কার্ভটা হলো আমার সিমেট্রিক। তাহলে এখানে আমাদের বিটা 1 ইকুয়াল টু হবে 0 আর বিটা 2 ইকুয়াল টু 3। বিটা 2 ইকুয়াল টু 3 আমরা তখনই বলছিলাম ওখানে
ওই যে লেপ্টোকার্টিক আর একটা হলো প্লেটোকার্টিক আর একটা হলো মেসোকার্টিক, তাই না? যে তোমাদের ওই যে কার্ডোসিসের ক্ষেত্রে, অর্থাৎ যে কার্পের যে ফ্ল্যাটনেসটা খুব বেশি হাইও না আবার ফ্ল্যাটও না, অর্থাৎ মাঝামাঝি, তখন এটাকে বলছিলাম আমরা বিটা ইকুয়াল টু 3। এবং অন্যান্য যে প্রপার্টিজ গুলো আছে, যে এটা কনফিডেন্স ইন্টারভ্যাল বলো, তারপর বললে ইয়াগুলো বলো, ওই যে মিউ এর যে ভ্যালু গুলো, এই যে এখানে আমরা যদি বের করি পয়েন্ট গুলো, এগুলোর মানগুলো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এখানে পাওয়া যাবে। এবং কনফিডেন্স ইন্টারভ্যাল 5% এর মানটা হলো 5% এর একটা ভ্যালু আছে। আবার হলো এটা টেস্ট অফ হাইপোথিসিস না বুঝালে এটা বোঝা যাবে না, আমরা টেস্ট অফ হাইপোথিসিস আলোচনা করব। তো এরপরে বলা আছে যে নরমাল ডিস্ট্রিবিউশন ইজ দ্য লিমিটিং ফর্ম অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আন্ডার দ্য কন্ডিশন দ্যাট ট্রায়ালস ইজ ভেরি লার্জ, অর্থাৎ এনটা যদি খুবই লার্জ হয়, নাইদার প্রবাবিলিটি অফ সাকসেস অর দ্য প্রবাবিলিটি অফ ফেইলিউর ইজ ভেরি স্মল। এখানে বলা হচ্ছে যে প্রবাবিলিটি এবং অফ সাকসেস এবং ফেইলিউর দুইটাই যে কোনো একটাই স্মল হতে পারে। আগে পয়সন ডিস্ট্রিবিউশনে আমরা শুধু বলছিলাম কি প্রবাবিলিটি অফ সাকসেস, শুধুমাত্র প্রবাবিলিটি অফ সাকসেসটা এখানে আমাদের যে নেম টেন্ডস টু ইনফিনিটি ওটা লার্জ হবে, ইয়াটা হবে ট্রায়ালটা হলো লার্জ আর প্রবাবিলিটি অফ সাকসেসটা হলো স্মল। আর এখানে আমরা বলতেছি যে আমাদের প্রবাবিলিটি অফ নাম্বার অফ ট্রায়ালসটা হলো লার্জ আর প্রবাবিলিটি অফ সাকসেস অথবা ফেলিউর দুইটাই আমার স্মল হবে। তো মেইন ইয়েটা হলো যে এখানে আমাদের যে নরমাল ডিস্ট্রিবিউশনটা কেন আমাদের ওই যে বললাম যে বিভিন্ন অ্যানালাইসিস বা যে আমরা রিগ্রেশনের যে অ্যাজাম্পশন গুলো আছে, তোমাদের অত ডিটেলস মনে হয় বলা হয়নি। তো রিগ্রেশনের আমরা যখন করতে যাই কতগুলো অ্যাজাম্পশন ফুলফিল করতে হয়, তার মধ্যে অন্যতম একটা অ্যাজাম্পশন হলো যে আমার ডাটাটাকে, যে আমি যে ডাটা ইউজ করতেছি এটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে কিনা। তো নরমাল ডিস্ট্রিবিউশনের আবার কতগুলো প্রপার্টিজ আছে, তখনই এটা নরমাল ডিস্ট্রিবিউশন হবে যদি ডাটার প্যাটার্নটা আমার সিমেট্রিক হয়। এবং সিমেট্রিক হলে সেই ক্ষেত্রে কি হবে, আমার ওই যে স্কিউনেসটাও জিরো, কার্ডোসিসটা হলো আমার ওই যে মেসোকার্টিক, তারপর হলো আমাদের মিন মেডিয়ান মোড সমান হবে এবং ডাটার প্যাটার্নটাও হবে সিমেট্রিক প্যাটার্ন। এবং সেই ক্ষেত্রে এরর অ্যাজাম্পশনটা এবং এটা যদি ফলো করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ওই রিগ্রেশন অ্যানালাইসিসটা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট বা ভ্যালিড রেজাল্ট পাবো। এই জন্য নরমাল ডিস্ট্রিবিউশনের ওই অ্যাজাম্পশনটা আমাদের নরমালিটি টেস্ট করতে হয় আর কি। এটা একটু মনে হয় জটিল মনে হচ্ছে, তাই না? জি স্যার। প্রথম দিকে প্রবাবিলিটি একটু ইজি মনে হয়েছিল, লাস্টের দুইটা ক্লাসটা হ্যাঁ, এই ডিস্ট্রিবিউশন গুলো একটু জটিল আছে। স্যার আমাদেরকে বই দিকে পড়াই লাগবে। আমাদের কাছে তো এখন বই নেই স্যার, আমরা ওই বইয়ের ব্যাপারগুলো ওটা কিভাবে ম্যানেজ করব? আচ্ছা, এই যে এটা যা পড়ে এগুলো স্লাইডে যা লিখছি এটুকুই পড়ো আর কি, জাস্ট ডেফিনিশনটা আর এই যে প্রপার্টিজ গুলো, ঠিক আছে? স্যার অন্যান্য টপিক গুলো যেগুলো পড়াইছেন হ্যাঁ, আপাতত ডিস্ট্রিবিউশন গুলো আর স্লাইডগুলো দেখলেই হবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন গুলোর প্রপার্টিজ গুলো প্লাস হলো ওই যে ডেফিনিশন গুলো, এটাই পড়লেই এনাফ আর কি। আর ওই এক্সাম্পল গুলো দেখবা, আর পরে যখন ইয়ার সময় বই যখন তোমাদের কাছে থাকবে আর কি অ্যাভেলেবল, তখন এটা দেখে নিও আর কি। তো প্রবাবিলিটিতে আপাতত এই পর্যন্তই আর কি। বেসিক্যালি এখানে প্রথমের দিকে প্রথম থেকে আসি, যদি এই ইয়েগুলো কনসেপ্টগুলো পড়বা, কনসেপ্টগুলো এক্সাম্পল সহকারে। যদি এক্সামের কথা বলি বা ইয়ের কথাই বলি, অনেক সময় কনসেপ্টগুলো চাওয়া হয় আর কি কোশ্চেনে, যে বিভিন্ন কনসেপ্টগুলো উল্লেখ করে দেওয়া হয়, যে র্যান্ডম এক্সপেরিমেন্ট কি, তারপরে ট্রায়াল কি, আউটকাম কি, তারপর হলো স্যাম্পল স্পেস কি, তারপরে স্যাম্পল পয়েন্ট কি, এরকম হয়তো কিছু ইয়ে থাকে, বা সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট এইরকম। তারপর হলো প্রবাবিলিটির ডেফিনিশন, তারপর হলো এখানে হয়তো ম্যাথমেটিক্যাল বা ক্লাসিক্যাল ডেফিনিশন এভাবে উল্লেখ করে দেওয়া থাকে উইথ লিমিটেশন। তারপর প্রবাবিলিটির যে ল আছে বা এমপিরিক্যাল ডেফিনিশন, স্ট্যাটিস্টিক্যাল বা এমপিরিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি যেটা থাকলো আর কি। তারপর হলো প্রবাবিলিটির ল, এখানে হয়তো এটার প্রমাণগুলো তো আমরা দেখেছি আর কি, এটা তো খুবই সহজ।
যে জাস্ট হলো আমরা প্রবাবিলিটির লটা লিখলাম যে এডিটিভ ল, তারপর এটা কিভাবে প্রমাণ করা যায় সেটা দেখাই দিছি আমি এখানে। তারপরে মাল্টিপ্লিকেটিভ লটা, এবং অনেক সময় এক্সাম্পল আর কি ইয়ে থাকে, ম্যাথমেটিক্যাল ইয়ে থাকে, একটা প্রবলেম থাকে আর কি প্রবাবিলিটির সঙ্গে আর কি, যে প্রবলেমটা সলভ করতে হয় আর কি। এই জন্য প্রবাবিলিটি চ্যাপ্টারটা খুবই ভালো, মানে পরীক্ষার জন্য আর কি, পরীক্ষার সেন্সে বলতেছি, যে ম্যাথমেটিক্স থাকলে তো সেটা যদি সলভ করতে পারো সঠিকভাবে, তাহলে তো ম্যাথমেটিক্সে তো ফুল মার্কস আর কি, মানে মার্ক ক্যারি করার জন্য। যেগুলো করাইছেন ওগুলো প্র্যাকটিস করলেই তো হবে স্যার, ওই টাইপের গুলো। বোঝা যাচ্ছে না? স্যার ম্যাথ যেগুলো আপনি দেখাইছেন স্যার স্লাইডে, হ্যাঁ ওইগুলা একটু ওই টাইপের গুলো দেখলেই তো হবে স্যার। হ্যাঁ, বইয়ে আরো অনেক ধরনের পেতে পারো, কিন্তু এটা তো জাস্ট এক্সাম্পল কিছু দেখাইছি আর কি, ঠিক আছে? ওই রকমই হবে হয়তো, বিভিন্ন টাইপের। তারপর হলো এই যে র্যান্ডম ভেরিয়েবল বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কাকে বলে, তারপর হলো এই ডেফিনিশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি, কন্ডিশন কি, তারপর প্রপার্টিজ গুলো কি, বা পয়সন ডিস্ট্রিবিউশন এর ইউজ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা নরমাল ডিস্ট্রিবিউশন, ডেফিনিশন প্লাস প্রপার্টিজ, এগুলো পড়লেই চলবে আর কি। তো যাই হোক, এই স্লাইডটা পাঠাই দিব আমি তোমাদের। জি স্যার। তো এরপরে ক্লাস যেটা হবে সেটা হলো আমরা টেস্ট অফ হাইপোথিসিস শুরু করব আর কি। তো আজকে আর আমি টেস্ট অফ হাইপোথিসিসটা শুরু করতে চাচ্ছি না, তোমরা প্রবাবিলিটিটা দেখো। নেক্সট ক্লাসে আমরা নেক্সট বুধবার আমরা তাহলে টেস্ট অফ হাইপোথিসিসটা শুরু করব আর কি। নেক্সট বুধবার তো মনে হয় বন্ধ স্যার। স্যার বুধবার তো ছুটি নেই। 17ই মার্চ স্যার, শিশু বুধবার দিবস বন্ধ। না জি স্যার, জাতীয় শিশু দিবস। আচ্ছা, তাহলে হয়তো বৃহস্পতিবারে ক্লাস নিতে পারি, এই সপ্তাহে নিতে হবে আমাকে আরেকটা ক্লাস। স্যার এই সপ্তাহে ক্লাস থাক স্যার। স্যার এই সপ্তাহে নিয়ে না স্যার, স্যার এই সপ্তাহে ক্লাস দিয়ে না স্যার, নেক্সট উইকে আমরা করি স্যার, আমাদের তো বেশি টপিক নাই। নেক্সট উইকে কি? স্যার নেক্সট উইকে আবার ক্লাস করি স্যার, যেহেতু বুধবারে বন্ধ স্যার। স্যার প্রবাবিলিটি অনেক টাফ, আমরা আগে এগুলো সলভ করি, আপনি নেক্সট উইকে ক্লাস নিয়েন আবার। নেক্সট উইকে তো আমি একদিন ছুটিতে থাকতে পারি আর কি। আচ্ছা দেখি, তোমাদের সাথে কন্টাক্ট করব আমি। স্যার আমাদের তো টপিক বেশি বাকি নেই স্যার, ম্যাক্সিমাম তো না কমপ্লিট। না, একটা হাইপোথিসিস ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বাকি আছে। হ্যাঁ, ওই সেন্সে বেশি নাই, ক্লাস শেষ হবে তোমাদের তো মনে হয় মেতে, না? স্যার এপ্রিলে নাকি শুরু হবে স্যার? শেষ হবে এপ্রিলে নাকি শেষ করতে বলছে। তাই এপ্রিলের শেষের দিকে শেষ করার কথা বলছে। আমার তো চিন্তা হচ্ছে যে তোমরা এক সেমিস্টার শেষ করছো এর আগে, ওটার পরীক্ষা দাও নাই, এটা শেষ করবা, এটার পরীক্ষা দিবা না, এরপরে আরেক সেমিস্টার শুরু করবা, আলটিমেটলি কি হবে পরীক্ষার সময়? জানি না স্যার, আমরা জানি না স্যার, আমরা আর জানি না কি হবে, আল্লাহ ভালো জানে। এটা তো জাস্ট এখন তো আবার যেভাবে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এখন তো আমরা তো আশায় ছিলাম। কওমি মাদ্রাসাগুলোতে তো ছাত্ররা থাকতেছে, তারপর ওরা ওখানে তো হোস্টেলেই থাকে, তারপর ক্লাস করে। তোমরাও কেউ হলে থাকো নাকি? স্যার আমাদের সেমিস্টার তো শেষ স্যার, অটো প্রমোশন দিলেই তো হয়ে যায়। এটা তো ইউনিভার্সিটি ভালো জানে, এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। কিসের অটো প্রমোশন কেন? ওইটা কেন? পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে পাশ করে যাবা, ওইটা তো হলো এই যারা ইন্টারমিডিয়েট পাস করছে, ধরো অটো প্রমোশন, এদেরকে তো স্যার একটা ফ্যাকাল্টি Skills করে ডেকে, একটা লেভেল করে ডেকে এক্সাম গুলা নিয়ে নিলেও হয় স্যার। এতগুলো এক্সাম পরে কিভাবে একসাথে আমরা দিব? হ্যাঁ, এইটা আসলে করা যেতে পারে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয় আছে, তারপর সরকারের সিদ্ধান্তের বিষয় আছে, ইউনিভার্সিটি চাইলে পাস ফেল সিস্টেম করে নেওয়া যায় না? পাস ফেল এরকম একটা সিস্টেম করে, গ্রেড সিস্টেম না করে পাস ফেল করে জাস্ট তুলে দিলেন এরকম কোন, তাহলে ল করলে এটা তোমরা যতটা বলতেছো এটা এত ইয়ে না। যারা হায়ার স্টাডিতে যাবা, ভবিষ্যতে ইয়েতে যাবা, তোমার ট্রান্সক্রিপ্টে কি লেখা থাকবে, তোমার নিজেদেরই জন্য এটা ক্ষতি, বুঝছো? স্যার অটো পাস লেখা থাকবে স্যার। এটা এগুলো নিজের জন্যই ক্ষতি আর কি। এটা তো ওয়ার্ল্ডের অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে ধরো কোথাও অটো পাস নাই, ঠিক আছে? তারা ঠিকই গ্রেডিং বা বিভিন্ন ইয়ে দিয়েই যাচ্ছে আর কি। হয়তো তাদের সিস্টেম ডেভেলপ করা আছে, বা তারা স্যার আমরা তো স্যার খুব ডিপ্রেশনে আছি স্যার, এটার কি হবে? অনলাইন গুলো এক্সাম গুলো স্যার আমাদের কি সিলেবাস কমায় পরীক্ষা নিবে না, ফুল সিলেবাসের উপরেই নিবে, যেহেতু অনেক সময় এখন চলে ধরো এসেছে। তোমরা এই যে অটো পাসে যদি পাস করে যাও, তাহলে ভবিষ্যতে ধরো
এই ধরো দুই একজন কয়েকজন বিসিএস এ যাবা, বাকি যারা কেউ হায়ার স্টাডিজে যাবা বা কেউ রিসার্চে যাবা, তখন তোমার যখন ট্রান্সক্রিপ্টটা দেখা হবে তখন তো দেখবে যে এই অটো মানে এখানে তুমি এক্সাম জাস্ট কোন রকম পাস ফেলে অ্যাটেন্ড করছো তোমার। স্যার 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 গভর্নমেন্ট তো স্যার সবার বিষয়ে স্যার টেক কেয়ার করতেছে, শুধু ভার্সিটি স্টুডেন্টদের জন্য তো স্যার কোনো রকম কোনো ডিসিশন দিতেছে না, তাহলে তো স্যার আমরা তো সবচেয়ে বেশি ভুক্তভোগী হইতেছি স্যার। হ্যাঁ, এটা এখন এটা তো এখন ইউনিভার্সিটি প্রশাসন না জানে আর গভর্নমেন্ট আমাদের তো সবাই স্যার চায়, বয়স আমরা- বাড়তেছে তাই না স্যার? সবাই তো চায় আমাদের তাড়াতাড়ি বয়স পাস আরো করতে, বুঝো না? আচ্ছা যাই হোক, সেটা স্যার অন্তত সিলেবাস